তাকে দেখার জন্য জনগণের এক ধরনের উৎসাহ উৎসুক দেখা যাচ্ছে সবাই। এর বিপরীতে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও একটা যেন আমি মানে চেষ্টা দেখছি। আবার এর মধ্যে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের আহ জোট কিভাবে হবে, প্রার্থী কে হবে, কাকে কে ছাড় দিবে, কার কাছ থেকে কে কতটা আদায় করবে, তারও যেন এক ধরনের প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমার জন্য একটা ব্যাপারটা হতাশাব্যঞ্জক এই কারণে, আমি এখানে দেখছি যে জনগণকে নিয়ে যে রাজনীতি হওয়া উচিত ছিল, এত কিছুর মধ্যে সেই জনগণ যেন অনুপস্থিত। তো এই সব মিলিয়ে তারেক রহমানের আশা উপস্থিতি এবং তার কারণে অন্য অন্য যে রাজনীতি, এই সব মিলে আপনার অবজারভেশনটা কি প্রাথমিকভাবে? আম, মাসুদ ভাই, কথার জন্য কথা আমাদের যে চ্যানেল, সেটার জন্য শুভকামনা দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আচ্ছা, সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি, দেখেন 15.5 বছর আওয়ামী লীগের যে শাসন আমল, সেটিতে আহ শেখ হাসিনাকে এক প্রকার ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। তো বটেই, সাংবাদিকদের একটি শ্রেণীর পক্ষ থেকে, গণমাধ্যম প্রায় সবগুলো, হাতে গোনা দু একটা ছাড়া সবাই ঈশ্বর বন্দনা করছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে। যারা তুমুল বিরোধিতা করছিল, বিভিন্ন দাবি দেওয়ার জায়গা থেকে সমালোচনা করছিল, তারপরে দেখবেন যে একটা জায়গায় এসে তারা বলছিল যে আহ আমাদের অভিভাবক অমুকের মাতা তমকের মাতা, মানে মাদার অফ হিউম্যানিটি, হ্যান ত্যান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম, আপনি একটু দেখবেন, সবকিছুর পরে এক ঈশ্বর বন্দনা। আমি হতাশ এই কারণে, আবার সেই জায়গাটিতে বাংলাদেশ যাচ্ছে সর্বস্তরের পক্ষ থেকে। আমি বিরোধিতা জায়গাটিতে পরে আসছি, এর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে, আপনি নিজেও গণমাধ্যমের চরিত্র নিয়ে আলোচনা করেছেন আপনার নিজস্ব পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে বা টেলিভিশনে বলেছেন। সাংবাদিকরা তো বটেই, আহ বিভিন্ন গোষ্ঠী, মানে আমি ব্যবসায়ী গোষ্ঠী বলতে পারি, আমি সুশীল সমাজ, সকল সুশীল সমাজের কথা বলতে পারি, তারা তারেক রহমানের বন্দনা শুরু করে দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন স্বৈরাচারী হয়ে উঠেছিল, এটা ওয়ান অফ দ্য রিজন ছিল, নানান ধরনের এলিমেন্টের মধ্যে তার থেকে শুরু করে তোষামোদী এবং যে ভাষায় আমরা বলি না কেন, শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন তারেক রহমানের মধ্যে। আমি তেমন একটি বিষয় দেখার আশঙ্কা করছি। মিডিয়া যে বাড়াবাড়ি করেছে, এটা তো গত কয়েকদিনে আমরা হয়তো মুষ্টিমেয় কয়েক ব্যক্তি আলোচনা করছি। আর বিরোধিতার কথা বলবেন, এই বিরোধিতাকেও আমি দুই ভাবে দেখতে চাই। একটি হচ্ছে সাংঘাতিক একটা চরম নৈরাজ্যমূলক রাজনীতির অবস্থান থেকে, যে এখন সবার অভিন্ন শত্রু বিএনপি, সবার বলতে জামাত, এনসিপি বা যে সোকল্ড ইসলামী দলগুলো আছে, তাদের জায়গা থেকে তুমুল বিএনপি কে আক্রমণ করা হচ্ছে। এটি সত্যি সত্যি নাকি এটা একটা পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে, আমি জানি না। যে না, বাংলাদেশে বিরোধী মত আছে বা প্রতিযোগিতামূলক রাজনীতি আছে, সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমি জানি না। এই জন্য আমি কনফার্ম নই যে কোনো একটিতে। দেখুন, একদিকে তারেক রহমান 71-এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তার আদর্শে দেশ পরিচালিত হবে এমন কথা তিনি বলছেন, আমাদেরকে উই হ্যাভ এ প্ল্যান এমন কথা বলাচ্ছেন, মানে শোনাচ্ছেন। এবং একটা সমতা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা তিনি আমাদেরকে জানাচ্ছেন, যে বিএনপি ক্ষমতা এলে এই করা হবে। আবার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবাদ, উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে পারছি না। তখন 24-এর গণ আন্দোলন, আমি এটিকে ছোট করে দেখছি না, তারপরেও তো যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে। উনি আসলে কোথায় কাকে কিভাবে ধরে রাখবে, কার মন জয় করবে, এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এবং আপনি আপনার চোখে সম্ভবত পড়েছে, আল জাজিরা, ইউরেশিয়া রিভিউ, দ্য স্টেটসম্যান, এরা কাছাকাছি একটা লেখা প্রকাশ করেছে, মানে যার 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 অবস্থান থেকে, কিন্তু আমার কাছে কাছাকাছি মনে হয়েছে। সেখানে বলছে যে তারেক রহমানের জন্য দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে দলীয় অবস্থান থেকে, তিনি আসলে তার দলীয় অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের আস্থা তিনি কতটুকু অর্জন অর্জন করবেন। তিনি একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একাত্তর চেতনা একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন, সেটার জন্য তিনি কি করতে চান, সেই মেসেজটা যদি সত্যি সত্যি দিতে চান বা দিতে পারেন, তাহলে তারেক রহমানের জন্য অনেক বাধার মধ্যেও হয়তো তার প্রতি মানুষ আকৃষ্ট হবে। আর একটা হচ্ছে
জামাতকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন? জামাত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যে রাজনীতি করছে, সেটার সাথে আবার বিএনপির যে জরিপ, নানান জরিপে কাছাকাছি হাড্ডাহাড্ডি একটা অবস্থান, আহ সেটাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং সবশেষে তারা বলছে যে প্রথম দিকে যে কথাগুলো লিখছে যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী, বিএনপির জন্য জয়লাভটা খুবই সহজ হতে যাচ্ছে, কিন্তু শেষে এসে এসে প্রত্যেকেরই একটা কোশ্চেন, খুব সহজেই কি তারেক রহমান যেতে পারছেন ক্ষমতায়? অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আছে। এই জন্য আমি বলছি যে বিএনপি এখনো তার নিজের অবস্থানটি ক্লিয়ার করতে পারেনি। নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি হয়, হাতে আছে আর মাত্র 1 মাস 8-10 দিন। এবং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি এই জায়গাটিতে। আপনি দেখেন যে আমি বলছিলাম তাদের স্ট্যান্ডটি ক্লিয়ার করতে পারছে না। আহ গতকাল কি বার ছিল? শনিবার। শনিবারে যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন, তখন ওইখানে একজন শিক্ষক তারেক রহমান সন্ত্রাসী, তারেক রহমান দুর্নীতিবাজ, এরকম একটা স্লোগান দিচ্ছিল। তো তাকে বিএনপি নেতাকর্মীরা ধরে শাহবাগ থানায় সোপর্দ করলো। তাকে 54-এ চালান করে দেওয়া হলো। আদালত তাকে কারাগারে পাঠালো। পরবর্তীতে বিএনপির একটি অফিসিয়াল বিবৃতি এলো যে তারা ভিন্ন মতকে সমর্থন করে, যে শিক্ষককে আটক করে কারাগারে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই সমর্থন করে না, তার নিঃশর্ত মুক্তি দাবি করছে বিএনপি। ওয়ারাজ এর মধ্যে যে কজন সাংবাদিককে আটক করা হয়েছে, আমি অন্যদের কথা বাদ দিলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বা যা অনেকের বিরুদ্ধে চাটুকারিতার অভিযোগ আছে আওয়ামী লীগ আমলে, আনিস আলমগীর আপনার সহকর্মী, আমারও সহকর্মী, আমার বড় ভাই, তিনি যে আটক হলেন, অথবা আমি নিজের কথা বলতে হচ্ছে, আমিও যে আটক হয়েছিলাম, আমাদের কারোর পক্ষে কি বিএনপি এই ধরনের কোনো কথা বলেছিল যে না, তাদেরকে আটক করা ঠিক হয়নি, তাদের মুক্তি দাবি করছি? এটি আপনি কষ্টের জায়গা থেকে বলেন বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলেন বা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলেন, যেই জায়গা থেকে বলেন, এই ক্ষোভটি কিন্তু আমাদের মধ্যে কাজ করতেই পারে। আমাদের মধ্যে কেন দেয়নি আমি সেটা বলছি না, আমাদের জন্য কেন বিবৃতি দেয়নি আমি সেটা বলছি না। আমি বলছি যে বিএনপির এই অবস্থান কেন? আনিস আলমগীর আমার ক্ষেত্রে কি বলেছিল আমি জানি না, আমি তো তখন ভেতরে ছিলাম কারাগারে। আনিস ভাই কিছু বিরুদ্ধে, বলেন? হ্যাঁ দুঃখিত, আপনাদের সময় তারা কোনো মন্তব্যই করেনি। করেনি। আর আনিস ভাইয়ের মধ্যে যেটি করেছে, আমার ক্ষোভটি ওইখানে, আমি ক্ষোভের কথা বলছিলাম। আনিস ভাই সিনিয়র জার্নালিস্ট, তার সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, তাই না? আপনার সম্বন্ধে মানুষ যেমন জানে, আমাদের 2-4 জনকে সেভাবে জানে মানুষ। আনিস ভাই তো আউটস্পোকেন ছিল। তিনি আওয়ামী লীগের যে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ পরবর্তী সময়, এই 24 পরবর্তী সময়, তখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করছিলেন, কিন্তু এই সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তুলছিলেন। সেখানে বিএনপি একজন শীর্ষ নেতা আমি দেখলাম যে একটু টক শোতে বলছেন যে আনিস আলমগীর ফ্যাসিবাদের দোসর হয়ে কথা বলছিলেন, ফ্যাসিবাদের একটা স্পেস তৈরি করার জন্য কথা বলছিলেন। এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করে, খুব স্বাভাবিক। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে একজন সাংবাদিক সম্পর্কে এখনো বিএনপি কেন এই মনোভাব, অথচ ওই শিক্ষকের পক্ষে কথা বলেছে, নিশ্চয়ই আমি সাধুবাদ জানাই, কিন্তু স্ট্যান্ড ক্লিয়ার না, তাই না? এইখানে আমি বলছি নানান ইস্যুতে বিএনপি তার স্ট্যান্ড ক্লিয়ার করতে পারছে না, এটি মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করবে। জি, আপনি এটা ঠিকই বলেছেন। আগামী দিনগুলোতে আমরা দেখবো যে বিএনপি আসলে কি মানে সব বিষয়ে একই ধরনের ঘটনা যখন ঘটবে, তখন কারোর জন্য বলবে, কারোর জন্য বলবে না, এটা আসলে মানুষের মনে কিন্তু প্রশ্ন জন্ম দেয়। যাই হোক, আমি এখন একটু আগামী দিনগুলোতে বিএনপি কি করে না করে এটা নিয়ে আমরা হয়তো দেখতে পাবো। আগামী দিনগুলোতে নির্বাচন নিয়ে আলোচনা হবে। এখনো নির্বাচন নিয়ে জোট, কার সঙ্গে কাকে কটা আসন ছাড় দিবে, এটা নিয়েও বিএনপি কিন্তু বেশ কিছু ঘটনা এর মধ্যে ঘটিয়েছে। যেমন আমরা দেখেছি খুব অন্য অন্য দল যারা নিজের ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে, যোগ দিয়ে নমিনেশন পেয়েছে, আমরা ওই দলগুলোর সমালোচনা করছি যে তারা নিজেদের আদর্শ ত্যাগ করে কিভাবে নতুন একটা দলে যোগ দিচ্ছে কেমন একটা প্রতীক পাওয়ার জন্য। কিন্তু এর বিপরীত দিকটাও কিন্তু আছে। বিএনপি বা কেমন, যে একজন লোককে নিচ্ছে, একজন সে যখন নিচ্ছে তখন তো দল, যেমন আমি রাশেদ খানের কথাই বলি, তারা তো রাশেদ খানকে নিচ্ছে, তারা তো গণ অধিকার পরিষদ পুরোটা তার সঙ্গে যোগ দেয়নি। তা রাশেদ খানকে তার দলে নিয়েই সে যে এক জায়গায় তাকে ধানের শীষ মার্কা দিয়ে দিল তার দলের নতুন নবাগত সদস্যকে। তো তার দলে এত বছর ধরে যারা নাকি আন্দোলন করলো, সংগ্রাম করলো,
ত্যাগ করলো, তার কি কোনো মূল্য থাকলো না? এই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগে? এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই বিষয়গুলো তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ। তারপরেও আমি ধরে নিলাম যে জোটবদ্ধ রাজনীতি তারা করেছে বা যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আহ এই গণ অধিকার পরিষদ বলি কিংবা আরো যে দলগুলো আছে, গণসংহতি আন্দোলন বলি বা এনডিএম নাকি একটা আছে, মানে ববি হাজ্জাজের, বা আহ, পার্থ সাহেবের দল বলি, তারা সাইনবোর্ড সদস্য দল হলেও মোটামুটি এগুলো তারা ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ, মানে অনেক বেশি ফোকাসড। সেটি টেলিভিশন টক শোতে আসুক বা রাজপথে তারা দু চারজন যারাই উপস্থিত থাকুক না কেন, ব্যক্তি হিসেবে ফোকাসড। কিন্তু দল হিসেবে তো অত গুরুত্বপূর্ণ না, তাই না? আচ্ছা, তারপরে আমরা ধরে নিচ্ছি যে এই জোট মহাজোটের খেলা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে, এবং আপনি বলছেন যে বিএনপির যে তৃণমূলের যে মানুষটি যিনি রিজার্ভ করেন প্রার্থী হওয়ার নির্বাচনের, তাকে বঞ্চিত করা হচ্ছে। এই আলোচনাগুলো এখনো পর্যন্ত আছে। তারপরে আমি তর্কের খাতে ধরে নিলাম যে না, যেহেতু জোটের শরিকদের ছেড়ে দিতে হবে, আচ্ছা ছাড়ছে, কিন্তু যে সার্কাসটি শুরু হয়েছে দল ত্যাগ করে শুধুমাত্র মার্কার জন্য মানে নির্বাচন করবে, তার মানে নিজের সন্তানকে অস্বীকার করা হচ্ছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, যেমন বিএলডিপির আছেন সাদত হোসেন সেলিম, তিনি তার দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করলেন, হ্যাঁ, মার্কার জন্য, মার্কার ইলেকশন করবে। আর যেমন রাশেদ খান মেনন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ, শুধু সাধারণ সম্পাদক পদ না তো, তারা তো প্রতিষ্ঠাতা। নুরুল হক নুরু কিংবা রাশেদ খান, এরা তো গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা। নিজের সন্তানকে অস্বীকার করে শুধুমাত্র একটা এমপি পদের নিশ্চয়তার জন্য তারা বিএনপিতে জয়েন করলেন। আমরা কত হাসাহাসি করেছি না? আওয়ামী লীগকে যেমন দোষারোপ করেছি, আপনি যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মানে দলের তৃণমূলের নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে, আওয়ামী লীগও তো আফ্রন ছেড়েছিল, ওয়ার্কার্স পার্টি, আহ সাম্যবাদী দল কিংবা জাসদ ইত্যাদি ইত্যাদি। আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম, তার চেয়ে বেশি সমালোচনা করেছিলাম, আমরা হাসাহাসি করেছিলাম যে ইনু সাহেবের মতো মানুষরা বলছেন যে আমাকে তো নৌকা দিতেই হবে, ওইখানে নৌকার কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না তো বটেই, অন্য কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না, কোনো স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারবে না। তার মানে ইনু সাহেবের মতো মানুষরা মেম্বার ইলেকশনে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়ে আপনি জিতে আসতে পারেন, সেই ইউনূস মানুষদের সাহেবের কথা সাধারণ বলছেন? জীবন। হ্যাঁ। আপনি কোন ইউনূস সাহেবের কথা বলছেন? সরি, আপনি ইউনূস সাহেবের কথা বলছেন? মানে কোন ইউনূস সাহেব? না না, ইউনুস নাই, ইনু সাহেব, হাসানুর ইউনূস ইনু। সাহেব, ইউনূস সাহেব। হ্যাঁ, ওকে। জাসদের। তো এখন আমরা কি দেখছি, তারা তো দল বিলুপ্ত করে কিংবা এরকম বড় বড় পদ পদবি ত্যাগ করে আওয়ামী লীগের নৌকার জন্য ইলেকশন করেছে তা না। আমরা কিন্তু ওই সময় হাসাহাসি করেছি, আমরা বিস্ময়ের সঙ্গে যেমন সবকিছু খেয়াল করেছি, আবার হাসির খোরাকও আমাদেরকে জুগিয়েছে এই বিষয়গুলো। আর এখন এইগুলো মানে তার চেয়েও বেশি দেখছি, পুরো দল বিলুপ্ত করে অথবা দলের পদ পদবি ছেড়ে পুরো বিএনপিতে জয়েন করে গুরুত্বপূর্ণ পদধারীরা তারা এই কাজগুলো করছে। আর তো কিছু থাকছে না, এরপরে আর কি থাকতে পারে? আমি জানি না এরপরে আরো কত সার্কাস আমরা দেখবো। আমার তো মনে হয় দ্বিদলীয় ব্যবস্থায় মানে ইস্টাবলিশ করা উচিত বাংলাদেশ, আর সব বিলুপ্ত করে দেওয়া উচিত। বিএনপি এবং সাতটা আর যে কোনো একটি দল, এখন তো আওয়ামী লীগ নাই, এখন হয় যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে দেওয়া হয়, তাহলে দ্বিদলীয় রাজনীতি, এমনিতে দ্বিদলীয় রাজনীতি চলছে। আর এত দলমল করে মানে পরিবেশ নিষিদ্ধ করা হচ্ছে। আমরা দেখেছি না যে এর আগে আওয়ামী লীগের সময় যা ঘটেছে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন ভুইফোর্স রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এত এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি দেখানোর জন্য আন্তর্জাতিক বিশ্বকে। এখন তো তার চেয়ে জঘন্য কিছু ঘটছে। এখন আপনি বলছেন মানুষের কথা কেউ ভাবছে না, মানুষের কথা গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি কখনো ভাবেনি। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক মঞ্চে, তারা ভাবেনি, এখনো তো ভাবছে না। একেবারে আমার কাছে, শুন ভাই, আমার কাছে এগুলো একেবারে স্রেফ পুস্তকের কথা, যে আগামী দিনে ভোট হবে, মানুষ নির্বাচিত হবে, নির্বাচন করবে, এই যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে, শুধু সেই নির্বাচন নয়, গত কয়েকটি নির্বাচন সহ আগামীতে যা হতে যাচ্ছে, আমার কাছে এগুলো স্রেফ একটা নাটক মঞ্চস্থ করার মতো বিষয় ঘটছে। এবং আমি এখনো বিশ্বাস করি, সেটি আপনি আমাকে যাই বলুন না কেন, বা মানুষ, সাধারণ মানুষ যাই ভাবুন না কেন,
আমি মনে করি না বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতেই আছে। এটা বহির্বিশ্ব থেকে পরিচালিত হয়, এখনো হচ্ছে। এগুলো শুধুমাত্র একটা ডিজাইন, এগুলো জাস্ট নাটক মঞ্চস্থ করা, নির্বাচন নির্বাচন খেলা। আর অভ্যন্তরীণ পর্যায়ে যা খেলছে চরম নোংরামি পর্যায়ে গেছে। আচ্ছা, আমি একটা শেষ প্রসঙ্গে আসি। আমরা যে রাজনৈতিক দলটা নিয়ে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম শুরু থেকে, এই এনসিপির যে অবস্থা দেখছি এখন, তো এটা তো রীতিমতো একটা মানে এলোমেলো অবস্থা। এনসিপি মানে কার সঙ্গে যাবে কার সঙ্গে যাবে না সবারকে তারা গালাগালি করলো। আবার একসময় দেখলাম যে যে জামাত তাদেরকে জামাতের বিরুদ্ধে তারা বললো, জামাত বললো যে বাপের চেয়ে বেশি বড় হইও না, অমুক তমুক। এখন দেখা গেলো সে বাপের কাছে এসে চলে গেল এবং জামাতের সঙ্গে যাচ্ছে বলে এনসিপির মধ্যে আবার অনেকে গোসা করলেন, অনেকে বিবৃতি দিলেন, অনেকে লেখলেন, আগে থেকে কিছু লোক ঝরে পড়লো। এবং এনসিপির যে আপনার সবচেয়ে যে মুখটা সবার কাছে পরিচিত ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা মুখ ছিল, সেই তাসনিম যারা, যিনি নমিনেশনও পেয়েছিলেন এনসিপি থেকে, হঠাৎ করে তিনিও পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। আবার এদিকে কালকে দেখলাম একটা মিডিয়াতে এনসিপির এক নেতা সরোয়ার তুষার, তিনি বলতেছেন যে তাসনিম যারা নাকি এনসিপি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। হুম। তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল। এটা কি আসে বলেন তো? এটা কি আপনি খুব ভালো করে জানেন? এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেছেন বিধায় আপনি প্রশ্নটা করছেন, সেটা আপনি নিজেও ভালো করে জানেন। আর এতে তো আসলে বিস্ময়ের কিছু নেই, যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। এবং এনসিপি কে তো জামায়াতের বি টিম হিসেবে ফ্রম দ্য বিগিনিং অনেকে বলার চেষ্টা করেছেন, চিহ্নিত করার চেষ্টা করেছেন। আমি নিজেও এনসিপি উপর ক্ষুব্ধ ছিলাম, এখনো আছি। তখন আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল, যে তরুণরা সামনে এগিয়ে এসেছে, তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল। কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসির জন্ম, তাদের নেতাদের হাত দিয়েই, যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাভিলাষী একটা ভয়ঙ্কর আহ তাদের যে আকাঙ্ক্ষা, লোভ, এবং এনসিপির বিরুদ্ধে যে বিগত কয়েক মাস ধরে, মানে শুরু থেকেই, আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ ঘটলো। তার আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তাদের যে নানান ধরনের চাঁদাবাজি, দখলবাজি, আবার এনসিপি গঠন হওয়ার পর তাদের যে নেতারা আমাদের সামনে এলেন, সে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে যে অভিযোগ, এমনকি এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা, উপদেষ্টা পরিষদে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ। তো এইগুলো, এবং শুধু অভিযোগ না, অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে। অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে। এবং আব্দুল কাদের বলেছে জামাতের গর্ভে ব্লীন হয়ে যাচ্ছে। আব্দুল কাদের অন্যতম নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের। এই দলটি থাকবে না। এদের যে লম্ফজম্ফ, এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনূস তাদের উপরে ভর করে তো প্রধান উপদেষ্টা হয়েছেন, তো গুরুত্ব দেবেনি, তার পদ পদবি হারানোর একটা ভয় এখনো পর্যন্ত আছে। তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যন্ত আনুক না কেন, এগুলো থাকে না। আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি, হ্যাঁ, তো কিংস পার্টি কখনো তো স্থায়ী রূপ লাভ করে না, এবং এনসিপির ক্ষেত্রেও তাই হচ্ছে। জামাতের বি টিম হিসেবে বলা হয়েছে, তাই হচ্ছে। এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণার শিকার হয়েছি। এই যে সোকল্ড বিপ্লব, আমি তো এটাকে সোকল্ড বিপ্লব বলি, মানে যারা বিপ্লব বলে দাবি করে তাদের পরিপ্রেক্ষিতে বলি, একটা অভ্যুত্থান ছিল, একটা গণ আন্দোলন ছিল, এই পর্যন্ত ঠিক আছে। যাই হোক, তো অভ্যুত্থানের যে চেতনা ছিল, সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো। শেখ হাসিনার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোটভাবে দেখছি না, কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে। মানুষের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব এই দলে যা কিছু ঘটছে, খুব শিগগিরই এর সমাপ্তি আমরা দেখতে পাবো। আর তাসনিম জারাকে বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, বিষয়টা একেবারে উল্টা। তাসনিম যারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন, উনি অনেকের কাছে স্টার। বরং তাসনিম যারাকে বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে, তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। সো তাসনিম যারা পদত্যাগ করলেন, এটি অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এই কারণে
যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে, তারা ভুল ধারণা বশত হোক বা অন্য কোনো কারণে হোক, সো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন, অনেকে প্রতিবাদ করছেন, এবং অনেকেই আরো যারা লেখি অবকাত। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর গত 16-17টি মাস ধরে আমরা কি একটা দুর্বিষহ সময় পার করছিলাম, এবং আমাদের জাতীয় জীবন, আমাদের রাষ্ট্রীয় কূটনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক সংহতি, এই বিষয়গুলো যেভাবে হুমকির মুখোমুখি হয়ে গেছে, ঠিক এই বিষয়গুলোতে যে অবনতি ঘটেছে, এটি 1971 সনের মহান মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল কিনা আমি বলতে পারবো না। যারা মুক্তিযুদ্ধের সময় সমাজচিন্তক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, তারা এই বিষয়গুলো এখনকার সময়ের সঙ্গে মিলিয়ে যদি বিশ্লেষণ করেন, তাহলে হয়তো এটা আমার চাইতে তাদের সেই মূল্যায়ন অনেকাংশে নিরপেক্ষ হবে, বস্তুনিষ্ঠ হবে এবং বাস্তবভিত্তিক হবে। 1971 সনে আমি বালক ছিলাম। আমার যতটুকু মনে পড়ে, যে দৃশ্যগুলো দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে যে যুদ্ধের ভীতি, এটি শুরু হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, আর এটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 6 তারিখ পর্যন্ত এই ভয়টা আমাদেরকে তাড়া করেছিল গ্রাম বাংলাতে। আমি যখন গ্রামে থাকতাম, কিন্তু মার্চ মাস থেকে একেবারে মে মাস পর্যন্ত বা কিংবা জুন পর্যন্ত এটি অ্যাবসলিউটলি মনে হয় যেন কিছুই ঘটেনি। উপজেলা শহরগুলোতে বা থানা শহরগুলোতে ওখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছিল, লোকজনের মধ্যে একটা উন্মাদনা, সবাই বিবিসি বা ভয়েস অফ আমেরিকার খবর শুনছে, অনেকে হুটহাট করে মুক্তিযুদ্ধে চলে গেছে, এই পর্যন্তই। কিন্তু পাকিস্তান আর্মির যে ভয়, হানাদারদের ভয়, রাজাকার আলবদরদের যে অত্যাচার, এটি আসলে বর্ষাকাল পর্যন্ত ছিল না। আপনারা জানেন যে আমাদের দেশে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড দাবদাহ থাকে, আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3টি মাস দেশের বেশিরভাগ অঞ্চল এখন নয়, ঠিক 1971 সনে সেই পানিতে প্লাবিত থাকতো, এবং মানুষ খাদ্যের যোগান, বর্ষাকে মোকাবেলা, ফসল ঘরে তোলা, গৃহপালিত গবাদি পশু নিয়ে এতটা ব্যস্ত যে যুদ্ধ নিয়ে চিন্তা করার সময় তাদের থাকতো না। জীবন যুদ্ধই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যেত। অন্যদিকে এই আবহমান বাংলার বর্ষাকে জমের মতো ভয় পেত হানাদার বাহিনী হাজার বছর ধরে। ফলে বাংলার বর্ষাকে এতটা ভয় পেত যে বর্ষাকালে কখনো কোনো হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ চালায়নি। এই কারণে পাকিস্তানি বাহিনীও ঠিক আগস্ট পর্যন্ত তারা রণাঙ্গনে ওইভাবে তাদের যে জুলুম অত্যাচার এটা দেখায়নি। শরতের শুরুতে যখন তারা শুরু করলো, ঠিক সেই সময় আমাদের মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে গেছে। আর ডিসেম্বর মাসের 6 তারিখে ভারত যখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল 1971 সনে, তখন উইদিন 1 সপ্তাহের মধ্যে যুদ্ধের যে সমগ্র চালচিত্র, এটা পাল্টে গিয়ে বাংলাদেশের পক্ষে চলে এলো। তো যেটা বলছিলাম যে এই যে যুদ্ধের একটা সংক্ষিপ্ত ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে বাঙালির সামাজিকতা বজায় ছিল, সামাজিক সম্প্রীতি বজায় ছিল, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, নামাজ কালাম, স্কুল কলেজ, মোটামুটি গ্রাম বাংলায় সবই স্বাভাবিকভাবে চলছিল। শহরে যারা লোকজন ছিলেন তাদের একটা অংশ ভয় পেয়ে তারা গ্রামে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু গ্রামে গিয়ে তারা অনেকটা পিকনিকের মতো সেখানে ছিলেন। গ্রামে এই ধরনের, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে এই ধরনের যে শহরের যে আতঙ্ক, এটা গ্রামে ছিল না। ফলে কি হলো, সারা বাংলাদেশের যে 68,000 গ্রাম, এর মধ্যে হাতে গোনা ধরুন 2-3 হাজার গ্রাম ব্যতি রেখে প্রায় সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক ছিল। তো সেই দিক থেকে আপনি যদি 2024 সনের জুলাই আগস্ট বিপ্লব ধরেন, তাহলে সেই 68,000 গ্রাম, 500-র মতো উপজেলা, 64টি জেলা, এমন কোনো পথ নেই, এমন কোনো প্রান্তর নেই যে প্রান্তরে ভয়ের রাজত্ব চালু হয়নি। এবং এই সময়টিতে
কোনো বহির্শত্রু আমাদেরকে আক্রমণ করেনি। আমাদের নিজেদের মধ্যে যে শ্রেণী শত্রু, আমাদের যারা ভাই বোন, দীর্ঘদিন আমরা এই সমাজে বসবাস করে আসছি, তাদের অনেকের সঙ্গে আমাদের রাজনীতির বিরোধিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, ক্ষেত্র বিশেষে শত্রুতা ছিল। এই মানুষগুলো একে অপরের জন্য এই গত 16-17 মাসে রীতিমতো জমদূত, আমার ইচ্ছে ছিল আজরাইল বলার, কিন্তু এখানে ইচ্ছে করে আজরাইলটা বললাম না, এর সঙ্গে ধর্মীয় একটা অনুভূতি জড়িত, আমরা এটাকে বলি মৃত্যুদূত বা জমদূত। তো জমদূত যেভাবে এসে একটি মানুষের টুটি চেপে ধরে, পৃথিবীর কোনো আকুতি জমদূতকে তার কর্ম থেকে যাকে বলা হয় নিবৃত্ত করতে পারে না। তার মায়া নেই, দয়া নেই, তার কামনা নেই, বাসনা নেই, কেবলই মাত্র অন্যের প্রাণ হরণ তার একমাত্র উদ্দেশ্য। ঠিক একইভাবে শেখ হাসিনার পতনের পর আমরা এই বাংলায় যেটি জিনিস দেখলাম, যে কিছু মানুষ রাতারাতি জমদূত হয়ে গেল, কিছু মানুষ হায়না হয়ে গেল, কিছু মানুষ যাকে বলা হয় আরও যে হিংস্র প্রাণীগুলো রয়েছে কীট পতঙ্গ হয়ে গেল। তারা মানুষের জীবন, মানুষের যৌবন, ধন সম্পদ, স্ত্রী পুত্র কন্যা থেকে শুরু করে গৃহপালিত গবাদি পশু সব কিছু তছনছ শুরু করলো। তাদের সেই তছনছের কারণে ওই দিন অল্প সময়ের মধ্যে, মানে যে অর্থনৈতিক উন্নয়নটাই এবং যে অর্থনৈতিক স্থিতিশীলতাটি বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছিল গত 15 বছরে, সেটি 15 দিনের মধ্যে তছনছ হয়ে গেল। এবং সেই তছনছ হয়ে যাওয়া অর্থনীতির যে চাকা এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। এর মধ্যে দেশে উগ্রবাদ এমনভাবে বেড়ে গেছে, কিছু রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এত বেশি বাড়াবাড়ি শুরু করেছে, যেটি এখন রীতিমতো নির্মমতার পর্যায়ে পৌঁছে গেছে। এবং তাদের সেই উলঙ্গ উল্লম্ফন, মানে ন্যাংটা হয়ে যখন কেউ লাফালাফি করে, এটিকে বলা হয় উলঙ্গর উল্লম্ফন। এবং চারিদিকে অশ্লীলতা, অশ্রাব্যতা, যেই শব্দগুলো আমরা কখনো শুনিনি, বা যে শব্দগুলো আমরা জানি কিন্তু আমরা কখনো সেই কথাগুলো বলিনি, এবং কোনো সভ্য সমাজে সেই কথাগুলো উচ্চারিত হবে এটা যখন আমরা কখনো কল্পনা করতে পারিনি, দেখা গেল আইএসআইয়ের যারা এজেন্ট, পাকিস্তানের যারা এজেন্ট, সেই অশ্লীল এবং অশ্রাব্য শব্দগুলো আমাদের কিছু ইউটিউবারদের মুখে তারা তুলে দিল। এই কারণে তুলে দিল যে বাঙালি যে একটা অসভ্য জাতি, বাঙালি যে একটা অশ্লীল জাতি, এরা যে পেটের আবর্জনা মুখে নিয়ে ঘুরে বেড়ায়, এরা যে মানুষের যে পায়ুপথ এবং যৌনাঙ্গ, এই দুটো অঙ্গকে চশমা রূপে, বাইনোকুলার রূপে নিজেদের চোখের সঙ্গে লাগিয়ে, এবং যত রকম পৃথিবীর দুর্গন্ধ রয়েছে সমস্ত দুর্গন্ধ সারা শরীরে মেখে, এরা যে একটা নিষিদ্ধ প্রাণী, হারাম প্রাণী, ইসলামের দৃষ্টিতে হারাম প্রাণী একটা পশুও রয়েছে, আমি নামটা উচ্চারণ করলাম না, আচার আচরণে সেই হারাম প্রাণীদের প্রতিনিধিত্ব করে। এটি কিছু ইউটিউবারদের মাধ্যমে যখন পুরো বাঙালি জাতির চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই সময়টিতে 1971 সালের মতো রাশিয়া বাংলাদেশের অস্তিত্ব রক্ষায়, সভ্যতা রক্ষায়, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে এসেছে বলে নানা মাধ্যমে কূটনৈতিক মহলে কথা বলার চেষ্টা হচ্ছে, বা একটা ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে সুদূর প্রবাসে অবস্থান করছেন। তো তিনি প্রবাসী থেকে তার দল পরিচালনা করতে গিয়ে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন, এবং এটা হয় না, রাজনীতি একটা প্র্যাকটিক্যাল বিষয়। এখানে সরাসরি মাঠে উপস্থিত না থাকলে আসলে রাজনীতির যে পরিপূর্ণ নিয়ন্ত্রণ কখনোই কোনো নেতার হাতে থাকে না। তো শেখ হাসিনার জামানাতে তিনি দেশের বাইরে থেকেছেন, এর কারণ হলো তার বাংলাদেশে আসার মতো অবস্থা ছিল না, কোনো পরিস্থিতি ছিল না, আর সরকারও সেটা চায়নি। কিন্তু যখন একটা পট পরিবর্তন হলো, তখন এই বৃহত্তম রাজনৈতিক দলটিকে আগুলসালো করার জন্য, এটিকে ব্যাকফুটেজে পাঠিয়ে দেওয়ার জন্য
যে চেষ্টা এবং তদবির হচ্ছিল এবং যে রাজনৈতিক শূন্যতা তৈরি করে একটি অরাজকতার পরিস্থিতির মাধ্যমে যারা ৭১-এ পরাজিত শক্তি তারা যেভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, আবার যেভাবে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি করা, অন্ততপক্ষে সাংস্কৃতিকভাবে, রাজনীতির যে ধর্মতত্ত্ব সেইভাবে, কিংবা বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার ব্যাপারে, একটি এমিরেটস কায়েম করার ব্যাপারে, একটি খিলাফত কায়েম করার ব্যাপারে যেভাবে তৎপরতা চলে আসছিল, এটি সভ্যতার জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য রীতিমতো একটি হুমকি স্বরূপ। তো এই অবস্থাতে আমাদের যে ডিপ স্টেট পলিসির যারা প্রবক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই ঘটনার সঙ্গে ভারতও জড়িত ছিল, শেখ হাসিনার যে পতন, সেই পতনের সঙ্গে ভারতের কিছুটা হলো তাদের সংযুক্তি রয়েছে, এবং একই ঘটনা তারা 1975 সনে ঘটিয়েছিল। এর কারণ হলো আপনি দেখেন অনেক সময় নিজের ঘরের সন্তান বা নিজের পেটের সন্তান, অরুর্জার সন্তান পিতামাতার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন সেই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য পিতামাতা যে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বা তাকে বোঝানোর জন্য যে তুমি যে কাজটি করছো সেটি ঠিক নয়। আওয়ামী লীগের 2021 সন থেকে আওয়ামী লীগের যে আচরণ, অনেক আচরণ ভারতের পছন্দ হচ্ছিল না। শেখ হাসিনা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছিলেন, তিনি ভারতের কর্তৃত্ব থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, তিনি চীনের সঙ্গে একটি বন্ধুত্ব সম্পর্ক, আমেরিকার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি ভারত কোনো অবস্থাতেই মেনে নেয়নি। ভারত এখানে একেবারে পরিপূর্ণভাবে 100% দাসত্ব তারা কামনা করছিল, যেটি শেখ হাসিনা আসলে নিতে পারেননি। এর ফলে যেটা হলো, শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। ফলে কি হলো, ভারতের যে অন্তর্নিহিত বেদনা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষোভ, আমাদের দেশে আওয়ামী লীগের যে সকল অপশাসন ছিল, কুশাসন ছিল, ছাত্রলীগ যুবলীগ নিয়ে, আওয়ামী লীগ নিয়ে যে অভিযোগ ছিল সমাজে, সব মিলিয়ে যখন একটা বিপ্লব, বিদ্রোহ, গণ অভ্যুত্থান ঘটার একটা পরিবেশ পরিস্থিতি হলো, ঠিক সেই সময়টাতেই জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়ে গেল। এটিকে এখন অনেকে বিপ্লব বলছেন না, গণ অভ্যুত্থান বলছেন। সেটি সংগঠিত হয়ে গেল। তো সেটি সংগঠিত হওয়ার পরে মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রায়নের, মানুষের যে আশা ছিল রাজনীতি, বাক স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির ব্যাপারে, মানুষের যে আশা ছিল একটি বৈষম্যহীন সরকার গঠন, একটি বৈষম্যহীন সমাজ গঠন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন, পুরো জিনিসটি অবস্থা এমন হলো, প্রথম দিকে বলা হতো যে যেই লাউ সেই কোদে, অর্থাৎ জুলাই আগস্ট যে অভ্যুত্থানের 1 মাসের মাথায় মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, এবং যারা বিপ্লবের নায়ক, গণ অভ্যুত্থানের নায়ক, তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণ সব কিছু দেখে মানুষ বলাবলি করার চেষ্টা করলো, প্রথমে যেই লাউ সেই কদু, অর্থাৎ আগে যা ছিল তাই তো আছে। পরবর্তী মাসে বলা শুরু হলো আগেই ভালো ছিলাম, এখন যা আছে তার সাথে আগেই ভালো ছিলাম। আর ঠিক 2025 সনের জুন জুলাইতে এসে মানুষ বলা শুরু করলো যে খুব দ্রুত এদের হাত থেকে মুক্তি পাওয়া দরকার, একটা রাজনীতির সমাধান দরকার, এবং একটি রাজনীতি ছাড়া আসলে জনগণের মুক্তি সম্ভব না। এজন্য যে মানুষগুলো আওয়ামী লীগকে পছন্দ করছে না, তারাও মনে করলো যে একটা রাজনীতির ইনক্লুসিভনেস দরকার, আওয়ামী লীগের একটা রিকনসিলিয়েশন দরকার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটি সমঝোতা দরকার, এবং সকল পক্ষের অংশগ্রহণ করা ছাড়া যে রাজনৈতিক মুক্তি মিলবে না, জাতীয় মুক্তি মিলবে না, এবং ভালো কোনো ফলাফল আসবে না, এটি মোটামুটি সমস্ত মানুষ বুঝে গেছে। তো যখন জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই সময়টিতে যারা এই ডিপ স্টেট পলিসির জনক, কিংবা ধরুন যারা এই আইএসআইয়ের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, তারা অনেকটা বেপরোয়া হয়ে পড়লো। তারা যে কোনো মূল্যে একটা বিপ্লবী সরকার করতে হবে, যে কোনো মূল্যে আরও অরাজকতা করতে হবে, যে কোনো মূল্যে নতুন নতুন সমস্যা তৈরি করতে হবে, এই বিষয়গুলি নিয়ে যখন একটা ভাইব তৈরি করার চেষ্টা করছে, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে বিএনপির যে চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার যে বাংলাদেশে আগমন, এই বাংলাদেশে আগমন সমস্ত মানুষের চিন্তা চেতনাকে অনেকটা উল্টে দিয়েছে, এবং তার আসার পেছনে জনাব ভ্লাদিমির পুতিন কিংবা রাশিয়ার যে কূটনৈতিক মহল, তাদের একটা গ্রিন সিগন্যাল আছে,
অনেকে বলছে ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে এবং তারা তাকে প্রোটেকশন দিয়ে, নিশ্চয়তা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে, যাতে করে একটা রাজনীতির সমতা হয়। এটি নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষ নানা রকম দেওয়া হলোই না, বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল, সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি। তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে, সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা, অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন, তার নিকট দেখা করবেন, বঙ্গভবনে যারা যাবেন, সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস ছিল। এটাকে উইথড্র করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন। এই জিনিসগুলো কেন হলো, কী কারণে হলো, এবং রাষ্ট্রপতি চুপ্পুর দোষ কী? আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের। শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন। তো এটা তো সবাই জানে। তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো, রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা যখন করা হলো না, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন, তাহলে ব্যক্তি জনাব শাহাবুদ্দিন চুপ্পু নয়, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা, এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কার্পণ্য করি, তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো, এটি আগামীতে চলতে থাকবে। সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে প্রবলভাবে হলো। রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয়, সেখানে রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি, তিনি মঞ্চে উঠবেন, বাকি সবাই থাকবেন। এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয়, তাহলে এটার অন্তর্নিহিত সত্য কী? প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন। তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন, উপদেষ্টা, তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না। এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন, বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে, যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট, তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতিবেদন দাখিল করেন। তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর। ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান, সেখানে তাকে দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান, অথবা সমাবর্তনে কে অতিথি হবেন সেটা অনেক ক্ষেত্রে তিনি বলে দেন, অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন। কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হলো রাষ্ট্রপতির। আমাদের দেশে গত 15 মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহ্যারেন্ট পাওয়ার, বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন, সেটি হয়নি। দ্বিতীয়ত হলো যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে, সেই কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান। তো যেখানে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান হবে, সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন, তিনি উপস্থিত হবেন, এটাই স্বাভাবিক। এ সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি, বাধা তৈরি করা হয়েছে। আমাদের দেশে প্রতি বছর 16 ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকল বাহিনীগুলোর প্যারেড প্রদর্শন করা হয়, সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন, তিনি সালাম গ্রহণ করেন। গত 2 বছরে সেটি করা হয়নি। সবাই ধরে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না। ইউনূস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না, তিনি দর্শক সারিতে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এটা দেখতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিরক্তিকর। ফলে এই জিনিসগুলো হয়নি। আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইউনূসের জমানা, আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সব কিছু হতো,
এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো সব কিছু হবে, এটাই স্বাভাবিক। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে এবং যত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে, পত্র যাবে, দলিল যাবে, দস্তাবেজ যাবে, তিনি কোনো রকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন। এটা যখন স্বাভাবিক, ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নহবত আবার বেজে উঠল। বঙ্গভবনের যে আলোক উজ্জ্বল যে বর্ণচ্ছটা, সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সারা বাংলাদেশে আভা বিতরণ করলো। আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে। আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং তার বাবা বাংলাদেশের খুব নামকরা একজন বিচারপতি ছিলেন, জাস্টিস আব্দুর রহমান চৌধুরী। আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার। আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন আছে, মানে আমি আগে খুব অ্যাক্টিভ ছিলাম, এখন অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু যখন আমি কলেজে পড়তাম তখন সেই সংগঠনটির সঙ্গে আমি খুব যাকে বলা হয় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, টানা ৬-৭ বছর। সেই সংগঠনটির নাম হলো তমুদ্দুন মজলিস। তো জাস্টিস আব্দুর রহমান চৌধুরী তিনি এই তমুদ্দুন মজলিসের একজন মেন্টর ছিলেন। আর তিনি যখন ছাত্র ছিলেন তখন সেই 50-এর দশকে প্রিন্সিপাল আবুল কাসেমের জামানাতে তিনি আমারই মতো একজন কর্মী ছিলেন তমুদ্দুন মজলিসের, এবং সেই কথা বলে তিনি গর্ব অনুভব করতেন। তো তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি আইনজীবী হিসেবে খুবই প্রমিনেন্ট ছিলেন, বিচারপতি রূপে খুবই প্রমিনেন্ট ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন। 52 ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুরও নেতা ছিলেন। খুব উঁচু বংশের লোক, গায়ের রং, চেহারা সুরত দেখলেই আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন। তো সেই ভদ্রলোকের সন্তান এখন বাংলাদেশের প্রধান বিচারপতির ছেলে বিচারপতি। তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক, এটা দ্বিতীয় প্রজন্ম। তার বাবা প্রথম প্রজন্ম, তিনি দ্বিতীয় প্রজন্ম। আর অন্য একটা বক্তব্যে তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে তিনি তৃতীয় প্রজন্ম। সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন, তিনি বিচারপতি হননি কিন্তু আইনজীবী ছিলেন। তো তৃতীয় প্রজন্মের আইনজীবী আর দ্বিতীয় প্রজন্মের বিচারপতি। আর মাশাআল্লাহ তার যে চেহারা ছিল তার বাবার মতোই অসম্ভব সুন্দর। এবং আমার মানে আরও ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের, বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ বড় ভাই। তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে, এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত 16-17 মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন, বঙ্গভবন কেন্দ্রিক কোর্স অফ অ্যাকশন, এটি রীতিমতো উল্টে গেল। আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি, যেখানে মেহমানে আজিম, মেন্টর, প্রধান ব্যক্তি, রাষ্ট্রের কর্তা ব্যক্তি, এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হলেন। যথারীতি তিনি শপথ বাক্য পাঠ করলেন। তিনি সম্মুখ সারিতে, দর্শক সারিতে বসে রইলেন। যখন জাতীয় সঙ্গীত হলো, মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকলগুলো হলো, সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেজে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন। আর একজন অনুগত প্রধান উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হলো, তিনি এখানে কেন গেলেন, না গেলে কি হতো, বা তিনি এখানে কেন গেলেন? এই প্রশ্নের জবাবের উপরে আগামী 2 মাস 2.5 মাসের রাজনীতির যে ভবিষ্যৎ, এটা নির্ভর করবে। দ্বিতীয়ত হলো যে
জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তার মধ্যে যে দৃঢ়তা দেখা গেল, তিনি পুরো অনুষ্ঠানে যেভাবে মুচকি মুচকি হাসছিলেন, ফলে এটাকে একটা নেহায়েত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে, দ্বিতীয়বার ঘটবে না এরকম মনে হয়নি। মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন। এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে, যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উৎসরিত করছিল, ফোয়ারা রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল, ওখানে যারা মেহমান ছিলেন, উপস্থিত ছিলেন, সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা, সেই ক্ষমতা নড়াচড়া করছে। বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র, চোখের মানচিত্র, মুখের মানচিত্র, অভিব্যক্তি সব কিছুর মধ্যে একটা নতুন আভা আমি দেখতে পেয়েছি সেই অনুষ্ঠানে। যারা সামরিক কর্মকর্তা ছিলেন, বেসামরিক কর্মকর্তা ছিলেন, যারা আর্দারলি ছিলেন, মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে। হঠাৎ করে এটা কেন হলো? এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে? এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে? সামনে একটা ইলেকশন আসছে, সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আরও কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা শেষ, এই কারণে নাকি অন্য কিছু?